আমার এতদিনের পরিশ্রম অবশেষে সফল। এইবার আমার এই সাধের যন্ত্রটা দিয়ে আমি বিভিন্ন সময় ঘুরে বেড়াবো। আজ আপনাদের জন্য অনীশ দেব রচিত ভাঁজ। অনীশ দেবের জন্ম 1951 সালের 22শে অক্টোবর। 1974 সালে করেন বিটেক, এরপর এমটেক করেন 1976-এ। 1983-তে অ্যাপ্লাইড ফিজিক্সের লেকচারার হিসেবে নিযুক্ত হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 2016 সালের 31শে অক্টোবর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন ও বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে নিযুক্ত। অনীশ দেব মানেই কল্পবিজ্ঞান। কল্পবিজ্ঞানের বিভিন্ন বই তিনি সারা জীবন ধরে লিখে গেছেন। আজকের গল্পটি আমরা নিয়েছি অনীশ দেব সম্পাদিত সেরা কল্পবিজ্ঞান এই বইটি থেকে। গল্পের বিভিন্ন চরিত্রে উদ্দীপন ও আমি সৌম্যদীপ। সমগ্র সাউন্ডস ও স্পেশাল এফেক্টসে টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স। শুরু হচ্ছে ভাঁজ। চরণ প্রসাদের কাছে এগিয়ে গেলাম, ওর দু কাঁধে হাত রেখে আগুন চোখে তাকালাম। এক প্রচণ্ড ঝাঁকুনিতে প্রসাদের শরীরের ভিত পর্যন্ত নড়িয়ে দিয়ে চিৎকার করে বললাম, বলুন বলুন অমিতেশ কোথায়? কোথায় উধাও করলেন ওকে? চরণ প্রসাদ কিন্তু এতটুকু বিচলিত হলেন না। স্মিত হেসে আলতো করে আমার হাত দুটোকে ছাড়িয়ে নিলেন। তারপর স্বাভাবিক স্বরেই বললেন, আপনার বন্ধু অমিতেশ সান্যাল হাইপার স্পেসে মিলিয়ে গেছে। হাইপার স্পেস, অতি দেশ। আমি মনে মনে ভাবলাম, আমাদের এই ত্রিমাত্রিক জগতের বাইরে যে দেশ, তারই নাম হাইপার স্পেস, যা মানুষ চোখে দেখতে পায় না, স্পর্শ করতে পারে না, এমনকি কল্পনাও করতে পারে না। সেই রহস্যময় হাইপার স্পেস। আমি চরণপ্রসাদের শীর্ণ শরীরটার দিকে তাকিয়ে রইলাম। ওর ভেদি ধুরন্ধর চোখ দুটো যেন এক চাপা আনন্দে ঝকঝক করছে। আমার উদ্ভ্রান্ত অবস্থার দিকে এক পলক দেখে নিয়ে প্রসাদ বললেন, ডাক্তার বস, এবার আমার কথা বিশ্বাস হয়েছে? শোনা এক কথা, আর চোখে দেখে বিশ্বাস করা কিন্তু আর এক কথা। হ্যাঁ, ভুলটা আমরাই করেছি, আমি আর অমিতেশ। আমরা দুজনেই ভারত সরকারের মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করি। সাম্প্রতিক গ্রহান্তরে যাওয়ার বিষয়ে প্রতিভাবান অমিতেশের বেশ কিছু মৌলিক গবেষণাও রয়েছে। আর ছেলেটা ভীষণ অনুসন্ধানী, বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে। ফলে এই অদ্ভুত চেহারার অপবিজ্ঞানী চরণ প্রসাদের হাতে আমাদের এই দুরবস্থা। খবরটা প্রথম অমিতেশই জোগাড় করেছিল। ও একদিন এসে আমাকে বলল, উৎপল, একটা দারুণ খবর পেয়েছি। কি খবর? আমি সাগ্রহে জানতে চাইলাম। চরণ প্রসাদ নামে এক বিজ্ঞানীর সন্ধান পেয়েছি। লোকটার কোনো উচ্চ ডিগ্রি নেই, তবে হাতে কলমে কাজ করে আর নিজে নিজে পড়াশুনো করে বেশ কিছু গোপন আবিষ্কার করেছে। সরকার বিরোধী কিছু গবেষণার জন্য তাকে একবার জেলেও যেতে হয়। তারপর থেকেই লোকটা ভীষণ লুকিয়ে তলে তলে সব উদ্ভট আবিষ্কার করেই চলেছে। উৎপল, সম্প্রতি লোকটা একটা অদ্ভুত যন্ত্রের আবিষ্কার করেছে। কি যন্ত্র? পলকে নেপচুনে পৌঁছে দেওয়ার যন্ত্র বুঝি? খানিকটা ব্যঙ্গের খোঁচা দিয়েই আমি বললাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে অমিতেশ জবাব দিল, অনেকটা তাই। যন্ত্রটা অনেকটা টাইম মেশিনের মতো, তবে কিছুটা জটিল। কারণ প্রসাদ যন্ত্রটার নাম দিয়েছে স্পেস অ্যান্ড টাইম ফোল্ডিং মেশিন, অর্থাৎ দেশ ও কালে ভাঁজ সৃষ্টিকারী যন্ত্র। এই যে সময় ও শূন্য, তাতে এই যন্ত্র দিয়ে যে কোনো মাপের ভাঁজ সৃষ্টি করা যেতে পারে, অনেকটা কাগজ দুই ভাঁজ করার মতো।
আরও অনেক কথা বলেছিল অমিতেশ, তবে আমি সবটা পরিষ্কার বুঝিনি। এইচ.জি. ওয়েলসের টাইম মেশিন ও অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের কার্ভেচার অফ স্পেস অ্যান্ড টাইম, অর্থাৎ দেশ ও কালের বক্রতা ইত্যাদি থিওরিকে কাজে লাগিয়ে নানান কাণ্ড করে এই অপবিজ্ঞানী চরণপ্রসাদ তার যন্ত্রটি তৈরি করেছেন। অমিতেশের কথায় মোটামুটি এটুকু বুঝতে পেরেছি। তারপর ওরই পীড়াপিড়িতে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আমরা দুজনে রওনা হলাম চরণপ্রসাদের গবেষণাগার লক্ষ্য করে। পথে যেতে যেতে অমিতেশ বলেছে, এই যন্ত্রটা পেলে কত সুবিধা হবে জানো? চোখের নিমেষে আমরা বিভিন্ন গ্রহে পৌঁছে যাব। এই কথায় আমার হতবুদ্ধি ভাবটা অমিতেশের নজর এড়ায়নি। ও বলল, উৎপল, একটা সাদা কাগজের দুই প্রান্তে তুমি দুটো কালির ফুটকি দাও। ফুটকি দুটোর দূরত্ব ধরো 1 ফুট। এবার যদি কাগজটা তুমি মাঝখান দিয়ে ভাগ করে ফেলো, তাহলে ফুটকি দুটো একেবারে গায়ে গায়ে এসে পড়বে। অর্থাৎ এই যে ভাঁজের ফলে ওদের মাঝখানের দূরত্ব যা ছিল 1 ফুট, সেখান থেকে সোজাসুজি 0 হয়ে যাবে। ওর কথা তাৎপর্য এবারে আমি স্পষ্ট বুঝতে পারলাম। বললাম, অমিতেশ, তুমি কাগজ ভাঁজ করার মতো শূন্যকে ভাঁজ করতে চাও? অর্থাৎ পৃথিবী ও নেপচুন হলো কাগজের ওপরে দুটো কালির ফুটকি, তাই তো? আর ভাঁজ করলে খুব কাছে এসে পড়বে তারা, ফলে যে কোনো গ্রহে আমরা নিমেষে পৌঁছে যাব। ঠিক তাই। অমিতেশ আমাকে সমর্থন জানালো। তারপর সাবধানে পা ফেলে পথ চলতে লাগলো। একটু আগেই কপসলা বৃষ্টি হয়ে গেছে, পথে কাদা জল মাখামাখি, তার ওপর ঘুটঘুটে অন্ধকার আর ঝিঁঝির ডাক। অমিতেশ টর্চের আলো ফেলে পথ দেখিয়ে চলেছে। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। ঠিক তক্ষুনি অন্ধকার জঙ্গলের বুক চিরে হলদে আলোর রেশ আমাদের চোখে পড়ল। ওই যে চরণপ্রসাদের গবেষণাগার, চাপা স্বরে উত্তেজিতভাবে বলল অমিতেশ। গবেষণাগারের দরজায় পৌঁছে সাংকেতিক নিয়মে নক করতেই এলোমেলো পোশাক পরা একটি লোক দরজা খুলে দিল। অমিতেশের কথা শুনে বুঝলাম ইনি চরণপ্রসাদ। আপ্যায়িত হয়ে আমরা ভেতরে ঢুকলাম। বিশাল গবেষণাগারে তিনি সম্পূর্ণ একলা মানুষ। নিয়মমাফিক পরিচয় পর্ব আতিথেয়তার পাঠ শেষ হলে চরণপ্রসাদ উঠে দাঁড়ালেন, বললেন, চলুন, যন্ত্রটা দেখবেন, চলুন। আলো আধারি অলিন্দ ধরে আমরা এগিয়ে চললাম। আমাদের সামনে বিচিত্র ভঙ্গিতে হেলে দুলে হেঁটে চলেছেন শীর্ণকায় অপবিজ্ঞানী চরণপ্রসাদ, আর ওর পিছনে আমরা দুজন। চোখ মুখ দেখে বুঝতে পারছি অমিতেশের আগ্রহ আমার চেয়ে 100 গুণ বেশি। যেতে যেতে অদ্ভুত খসখসে গলায় চরণপ্রসাদ বলে চললেন, এই যন্ত্রের সমস্ত তত্ত্ব এইচ.জি. ওয়েলস ও আইনস্টাইনের কাছ থেকে ধার করা। আমি শুধু যন্ত্রটা তৈরি করেছি মাত্র। ওয়েলস সাহেবের টাইম মেশিনে পৃথিবীর যেখানে সেখানে অতীতে বা ভবিষ্যতে যেতে পারা যায়। আমি দেখেছি একমাত্র সময় ও শূন্যকে ভাঁজ করা ছাড়া এ ভ্রমণ সম্ভব নয়। ধরুন আপনি 5000 খ্রিস্টাব্দের আমেরিকায় যেতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস ভাঁজ করতে হবে। এই 1982 থেকে 5000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের যে দূরত্ব সেটাকে, আর এখান থেকে আমেরিকার যে দূরত্ব আকাশপথে আর কি, সেই শূন্যকে ভাঁজ করতে হবে। একমাত্র তখনই আপনার পক্ষে 5000 সালের আমেরিকায় যাওয়া সম্ভব। যদি শুধু সময় ভাঁজ করেন তবে 5000 সালে পৌঁছবেন ঠিকই, তবে এই ভারতবর্ষে আপনাকে বসে থাকতে হবে। আর যদি শুধু শূন্যকে ভাঁজ করেন তাহলে আমেরিকায় অবশ্যই পৌঁছাবেন, কিন্তু সালটা হবে 1982, 5000 নয়। আমার মনে পড়ল অমিতেশের উদাহরণের কথাটা। কাগজের ওপর কালির ফুটকি, এখানে সেই রকমই দুজোড়া ফুটকি, একজোড়া ফুটকি সময় আর একজোড়া ফুটকি দূরত্বের। সে কথা চরণপ্রসাদকে বললাম। মিথ্যে বলবো না, এই অপবিজ্ঞানীটির প্রতি আমার মনে কিছুটা শ্রদ্ধার ভাব জেগে উঠল। একটু পরেই আমরা পৌঁছে গেলাম আসল ঘরে। ঘরের আকার বিশাল, ছাদটা প্রায় 5 তলা বাড়ির সমান উঁচু, আর ঘরের মেঝেটা যেন ফুটবল খেলার মাঠ। গোটা ঘরটা শীততাপ নিয়ন্ত্রিত।
এবং অজস্র উজ্জ্বল আলোয় আলোকিত। অবাক হয়ে ভাবলাম, এই বনে বাঁধারে চরণপ্রসাদ বিদ্যুৎ পেলেন কোথা থেকে? চরণপ্রসাদ হয়তো এই প্রশ্নটাই আশা করেছিলেন, তাই প্রশ্ন না করতেই উত্তর দিলেন, আমার নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ওই যে। উনি আঙ্গুল তুলে ঘরের এক প্রান্তের দিকে দেখালেন। বাইরে থেকে শুধু শীষে মোড়া একটা প্রকাণ্ড ঘর চোখে পড়ল, আর শোনা যাচ্ছে গভীর গুঞ্জনের শব্দ। এত সব দেখে আমি অমিতেশের কানে কানে বললাম, নিশ্চয়ই এর পিছনে শত্রু রাষ্ট্রের টাকা আছে, বুঝলে অমিতেশ? অমিতেশ কিছু বলল না, শুধু হাসল। তারপর মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম ঘরের ঠিক কেন্দ্রস্থলে বসানো 20 ফুট উঁচু যন্ত্রটার দিকে। বুঝলাম এইটাই সেই স্পেস এন্ড টাইম ফোল্ডিং মেশিন। যন্ত্রটা সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ কয়েক হাজার যন্ত্রাংশ অত্যন্ত জটিলভাবে জুড়ে যদি অসংখ্য ইলেকট্রিকের তার যন্ত্রাংশের সর্বাঙ্গে ঘিরে দেওয়া হয়, তাহলে হয়তো চরণপ্রসাদের যন্ত্রের কিছুটা আঁচ পাওয়া যেতে পারে। বিচিত্র তার আকৃতি, প্রকৃতি হয়তো আরও বিচিত্র। চরণপ্রসাদ একটা সুইচ টিপে দিয়ে যন্ত্রটা চালু করলেন, বললেন, অ্যাটমিক পাওয়ার। যন্ত্রের গায়ে হাজার হাজার রঙিন আলো জ্বলতে নিভতে লাগলো। অমিতেশ নেশাগ্রস্তের মতো যন্ত্রটার কাছে এগিয়ে গেল। তক্ষুনি চরণপ্রসাদ চিৎকার করে উঠলেন, সাবধান ডক্টর সান্যাল, হাত দেবেন না। যদি ভুল করে সময় বা দূরত্বে ভাঁজ পড়ে যায়, তাহলে আপনার হাত কিন্তু হাইপার স্পেসে মিলিয়ে যাবে। অমিতেশ চমকে হাত টেনে নিল। চরণপ্রসাদ এগিয়ে এসে যন্ত্রটার কার্যকলাপকে বুঝিয়ে দিলেন। সবশেষে বললেন, ডাক্তার সান্যাল, কাগজ ভাঁজ করার উদাহরণটা আপনি ভালোই করেছেন। ব্যাপারটা বোঝার খুব সুবিধে, তবে তার একটা ছোট্ট তফাৎ রয়েছে এই যন্ত্রের সঙ্গে। একটু থেমে আমার দিকে এক পলক দেখে নিলেন চরণপ্রসাদ। তারপর আবার বললেন, কাগজটা আপনি ভাঁজ করেছেন আমাদের খুব চেনা দুনিয়া, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেস বা ত্রিমাত্রিক শূন্যে, কারণ ওই দ্বিমাত্রিক তলে এই ভাঁজ সম্ভব নয়। তেমনি আমার এই যন্ত্র সময় শূন্যকে ভাঁজ করে হাইপার স্পেস বা চতুর্মাত্রিক শূন্যে, কারণ ভাঁজ করার জন্য আমাদের অতিরিক্ত একটা জায়গার দরকার হয়, যা এই 3 ডাইমেনশনাল স্পেসে সম্ভব নয়। অমিতেশ হঠাৎই বলে উঠল, আমি আপনার যন্ত্রে চড়ে সব হাতে নাতে পরীক্ষা করে দেখতে চাই। ব্যাস। চরণপ্রসাদ সঙ্গে সঙ্গে রাজি। অমিতেশকে যন্ত্রে বসিয়ে উনি কি সব কলকবজা টিপলেন। কিছু শব্দ হলো, কয়েক হাজার আলো জ্বলল, নিভল। তারপর যন্ত্রটা ছেড়ে অমিতেশ একা উধাও হয়ে গেল। আমার ঠোঁট চিরে আতঙ্কের চিৎকার বেরিয়ে এলো। বুঝতে পারছি অভিব্যক্তি হয়ে উঠেছে বিকৃত। সেটা লক্ষ্য করে চরণপ্রসাদ বললেন, ভয় পাবেন না ডক্টর বোস, অমিতেশ বাবুকে আমি 10 মিনিট আর 100 ফুট দূরত্বে পাঠিয়েছি। 10 মিনিট পরেই ওকে 100 ফুট দূরত্বে ওই ঘরের কোণে দেখতে পাবেন। সুতরাং উৎকণ্ঠায় থমথমে মুখ নিয়ে অপেক্ষায় রইলাম। ক্রমে 10 থেকে 20 মিনিট পার হয়ে গেল, কিন্তু অমিতেশের দেখা নেই। ভয় হতে থাকলো। কি চায় এই অপবিজ্ঞানী? আমাদের ব্ল্যাকমেল করে মহাকাশ গবেষণার কোনো গোপন খবর আদায় করতে চায় না তো? অবশেষে যখন আধ ঘন্টা পেরিয়ে গেল, তখন আমি চরণপ্রসাদের কাছে এগিয়ে গেলাম। তার দিকে আগুন চোখে তাকিয়ে 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে দিলাম। বললাম, বলুন, কোথায় অমিতেশ? ধীরে ধীরে আবার বর্তমানে ফিরে এলাম। হ্যাঁ, চরণপ্রসাদের যন্ত্রের ক্ষমতা আমি চোখে দেখে বিশ্বাস করেছি, কিন্তু কি করব এখন? আমাদের আজকের এই গোপন অভিযানের কথা তো কেউই জানে না। অমিতেশ সবকিছু গোপন রেখেছে। এখন যদি আমি একা ফিরে যাই, তাহলে সবার কাছে কি জবাবদিহি করব? ভাবতে ভাবতে আমার মাথাটা আগুন হয়ে উঠল। সময়ের ভাঁজে বা শূন্যের ভাঁজে এক ফুটকি থেকে আরেক ফুটকিতে যাওয়ার সময় অমিতেশকে অতি শূন্যে হারিয়ে গেল। কি করে ফেরত পাবো এখন আমি ওকে? ও কি দেখতে পাচ্ছে আমাদের? নিশ্চয়ই না। হঠাৎই সভ্যতা ভদ্রতা ভুলে ক্রোধে অন্ধ হয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম চরণপ্রসাদের ওপর। ওকে সহজেই ধরাশয়ী করে টুটি টিপে ধরলাম। গর্জন করে উঠলাম, চরণপ্রসাদ,
যে করেই হোক অমিতেশকে ফিরিয়ে নিয়ে আসুন, নইলে আপনার নিস্তার নেই, আমি আপনাকে শেষ করে দেব। ওর গলার ওপর হাতের চাপ ক্রমশ বাড়তে থাকলো। চরণপ্রসাদ এবার ভয় পেল, কাঁপা কাঁপা গলায় বলল, করছেন কি চারণ, একবার শেষ চেষ্টা করে দেখি। ওকে ছেড়ে দিলাম। হাঁফাতে হাঁফাতে উঠে জামা কাপড় ঝেড়ে নিলেন চরণপ্রসাদ। আপন মনেই বিড়বিড় করে বললেন, মাঝে মাঝে মেশিনটার যে কি গন্ডগোল হয়। এবার উনি নিজেই উঠে বসলেন যন্ত্রে, আবার নানা রকম কলকবজা টিপলেন। তারপর চেঁচিয়ে আমাকে লক্ষ্য করে বললেন, ডাক্তার বস, আপনাকে আমার বিশ্বাস নেই। তাছাড়া অমিতেশ বাবুকে ফেরত আনতে গেলে মেশিনটাকে হাইপার স্পেসে নিয়ে যেতে হবে। মেশিনটা যে আপনার জিম্মা ছেড়ে যেতে হচ্ছে না, তাতে আমি বেশ ভরসা পাচ্ছি। আমি উত্তরে গম্ভীরভাবে বললাম, অমিতেশকে আমি এই মুহূর্তে ফিরে পেতে চাই, এক্ষুনি। চরণপ্রসাদ শেষ বোতামটা টিপলেন এবং ওই প্রকাণ্ড মেশিন সমেত উধাও হয়ে গেলেন আমার চোখের সামনে থেকে। এক মিনিট, 2 মিনিট, ওই তো অমিতেশ। ঘরের ডান দিকে দেওয়ালে একটা নিয়ন লাইটের কাছে অমিতেশ আবির্ভূত হয়েছে। আচমকা শরীরের আবির্ভাবের চাপে নিয়ন লাইটটা ভেঙে চুরমার হয়ে পড়ল, আর এক মুহূর্ত শূন্যে ভেসে থেকে পরক্ষণেই মেঝেতে সশব্দে আছড়ে পড়ল অমিতেশ। আমি দৌড়ে গিয়ে ওকে তুলে ধরলাম। ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। অর্থাৎ ওর ভ্রমণের খুঁটিনাটি, উধাও হওয়া, আবির্ভূত হওয়া কিছুই ও টের পায়নি। ও জিজ্ঞেস করলো, চরণপ্রসাদ কোথায়? আর ওর মেশিনটাই বা কোথায়? সংক্ষেপে আমি অমিতেশকে সব খুলে বললাম। অবাক হয়ে দেখলাম, অমিতেশকে উদ্ধার করে কোনো রকমে ফেরত পাঠাতে পারলেও চরণপ্রসাদ নিজে এখনো হাইপার স্পেসে গোলক ধাঁধায় ঘুরছেন। আর কোনো কথা না বলে অমিতেশকে হাত ধরে টান দিলাম। বললাম, শিগগির এক্ষুনি এখান থেকে পালাতে হবে। দুজনে ছুটতে শুরু করলাম দরজা লক্ষ্য করে। গবেষণাগারের বাইরে পা রাখার মুহূর্তে এক প্রচণ্ড বিস্ফোরণ আমাদের ছিটকে ফেলে দিল। চারপাশের দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ছে, চারদিকে অসংখ্য আলোর ঝলসানি। কোনো রকমে উঠে আমরা প্রাণটুকু হাতে করে পৌঁছে গেলাম অন্ধকার জঙ্গলে। অমিতেশের টর্চ কোথায় হারিয়ে গেছে? ফলে জল কাদা ঠেলে মরিয়া হয়ে ছুটে চললাম। পিছনে বিস্ফোরণের পর বিস্ফোরণ হয়ে চলেছে। রাতের আকাশটা যেন আতশবাজির আলোয় বারবার ধাঁধিয়ে উঠছে। বুঝলাম, চরণপ্রসাদের গবেষণাগার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অনেকটা পথ পেরিয়ে আসার পর ক্লান্ত অমিতেশকে প্রশ্ন করলাম, এসব বিস্ফোরণ কি করে হলো বলো তো? একটু ভেবে অমিতেশ বলল, চরণপ্রসাদ আমাকে ফেরত পাঠিয়েছিল ঘরের মেঝের বদলে ওই নিয়ন লাইটটার উপর, দেওয়ালের গায়ে, মানে ভুল জায়গায়। হয়তো মেশিনের কোনো গোলমালের ফলেই দূরত্বের ভাঁজটা ভুল জায়গায় হয়েছিল। আর উনি যখন মেশিনটা সমেত হাইপার স্পেস থেকে ফেরত আসেন, তখন হয়তো ভুল করে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মেশিন শুধু গিয়ে হাজির হয়েছেন, আর ফলেই এই বিধ্বংসী বিস্ফোরণ। একই সাথে একটা দরকারি যন্ত্রও ধ্বংস হয়ে গেল। কবে মানুষ আবার এরকম একটা যন্ত্র আবিষ্কার করতে পারবে কে জানে। আমি আর কোনো উত্তর দিলাম না। শেষ হলো ভাঁজ। কেমন লাগলো কমেন্টে জানান আমাদের। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি।